স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। হ্যাট্রিক চান্স অফ বাংলাদেশ আর অলিম্পিক গোলে সেই চান্সটা এনে দিলেন ঋতুপর্ণা চাকমা। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়ে চাপ, পোস্টে লেগে বেঁচে যাওয়া, সাগরিকার মিস, সব নাটক পেরিয়ে যোগ করার সময় সেই সাগরিকার গোলেই 2-1 গোলে জয় বাংলাদেশের। গোয়ার মারগাঁওয়ে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার নারী সাফের ফাইনালে লাল সবুজ। জুবাইর নূরের ম্যাচ রিপোর্ট। হ্যাট্রিক ফাইনালের সামনে বাংলাদেশ, আর সেই দরজার চাবি ঘুরলো কর্নার ফ্ল্যাগ থেকে। ফুটবলে যাকে বলে অলিম্পিক গোল, ঋতুপর্ণা চাকমা সেটাকেই বানালেন বাংলাদেশের প্রত্যাবর্তনের সিগন্যাল। নেপালের বিপক্ষে সেমিফাইনালের প্রথমে পিছিয়ে পড়া, পোস্টে বেঁচে যাওয়া, গোলকিপার মিলির সেভ, সাগরিকার মিস, সব কিছুর ভেতর দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন ঋতুপর্ণার সেই বাক খাওয়া কর্নার। আর শেষ দৃশ্যে সাগরিকার যোগ করা সময়ের গোল লাল সবুজকে তুলে দিল তারা তৃতীয়বার সাফের ফাইনালে। যদিও শুরুটা বাংলাদেশের ছিল না, ম্যাচের প্রথম বাঁশি থেকেই নেপালের গতি, পাসিং আর প্রেসিং এর চাপে হাঁসফাঁস লাল সবুজ দল। আফিদা সুরভিদের রক্ষণ তখন একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত। 23 মিনিটে সেই চাপের ফল পায় নেপাল। দীপা সাহার কর্নার থেকে গীতা রানা পায়ের টোকায় বল পাঠিয়ে দেন বাংলাদেশের জালে। 1-0 গোলে এগিয়ে নেপাল। 4 বছরের গৌরবময় রাজত্ব ধরে রাখার পথে নেপাল তখন লাল সবুজদের পথের কাঁটা। 36 মিনিটে পরীক্ষা আরো কঠিন হতে পারত। প্রীতি রাজের দূরপাল্লার শট মিলি আক্তারের হাতে লেগে পোস্টে লাগে। সেই পোস্টের শব্দ যেন বাংলাদেশকে মনে করিয়ে দেয় ম্যাচ এখনো শেষ হয়নি, সুযোগ এখনো বেঁচে আছে। আর সেই সুযোগকেই গোল বানান ঋতুপর্ণা। কর্নার নিতে দাঁড়িয়ে তিনি শুধু ক্রস করেননি, করেছেন এক টুকরো জাদু। বাঘ খেতে খেতে বল সরাসরি জালে। নেপালের গোলকিপার সুব্বা তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলেন না। বাংলাদেশ ফিরে আসে 1-1 সমতায়। অলিম্পিক গোলেই বদলে যায় ম্যাচের মেজাজ, বদলে যায় বাংলাদেশের শরীরী ভাষা। দ্বিতীয়ার্ধে ম্যাচ হয়ে ওঠে দখল আর ধৈর্যের লড়াই। নেপাল সুযোগ বানিয়েছে, বাংলাদেশও পাল্টা আক্রমণ করেছে। 69 মিনিটে সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য উপর দিয়ে যায়। এর আগেও নেপালের আক্রমণ ঠেকিয়ে দেন মিলি। 78 মিনিটে সাগরিকার সামনে ছিল বাংলাদেশকে এগিয়ে দেওয়ার সুযোগ, কিন্তু তার শট উড়ে গিয়ে ঠেকিয়ে দেন নেপাল অধিনায়ক গোলকিপার সুব্বা। মুহূর্তটা হতাশার হলেও সাগরিকা থামেনি। যোগ করা সময়ে আবারও সুযোগ সাগরিকার, এবার আর ভুল নয়। তার ফিনিশে নেপালের জাল কাপে স্কোরলাইন দাঁড়ায় 2-1, আর সেই গোলেই জয় পায় বাংলাদেশ। ফাইনালের টিকিট পায় লাল সবুজরা। ঋতুপর্ণার অলিম্পিক গোল ছিল ফেরার ঘোষণা, সাগরিকার গোল ছিল ফাইনালের সিলমোহর। নেপালকে হারিয়ে বাংলাদেশ এখন হ্যাট্রিক ফাইনালের মঞ্চে দক্ষিণ এশিয়ার নারী ফুটবল রাজত্ব ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে। জুবাইর নূর, 71। নেপালের বিপক্ষে সামর্থ্যের পুরোটাই শুধু না, ম্যাচ সেরা ঋতুপর্ণা চাকমা বলছেন সবাই 120% এফোর্ট দিয়েই খেলেছে এবং জিতেছে। ফাইনালেও এমন ঝলক দেখাতে মরিয়া বাংলার ফুটবলাররা। সেমির এই জয় ডিফেন্ডার শিউলি আজিমের মাকে উৎসর্গ করেছে টিম বাংলাদেশ। ভারতের গোয়া থেকে সাইফুল রূপকের রিপোর্ট। ভারতের গোয়ায় শিউলি আজিমের চোখে জল ছুঁয়ে গেছে সবাইকে। অনেকেই তো ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় বুকে হাত দিয়ে কান্না করেন বা ইমোশনাল হয়ে যান, কিন্তু শিউলি আজিমের বিষয়টা ছিল ভিন্ন। নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগের দিন ভোরবেলায় তিনি তার মাকে হারিয়েছেন। তাকে সঙ্গ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বাংলাদেশ টিম প্র্যাকটিস ক্যান্সেল করেছিল এবং শোককে শক্তিতে রূপ দেওয়ার একটা জেদ বা ইচ্ছা তাদের ছিল। শিউলি আজিমরা জিতে গেছে। বাংলাদেশ দুর্দান্ত একটা ম্যাচ খেলে 2-1 নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে। আগের দুবারে তো চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবার হ্যাট্রিক শিরোপার হাতছানি। কোনো প্রিপারেশন ছাড়া, অর্থাৎ ভারতের কাছে 3 গোলে হারার পর গত দুদিনে কোনো প্র্যাকটিস ছাড়াই আবার শিউলি আজিমের মায়ের ঘটনাটা দলের অনেককে আসলে মোরালি ডাউন করে দিয়েছিল। সেখান থেকে এই বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ালো, জয়টা কাকে উৎসর্গ করলো? আসলে ম্যাচটা অনেক টাফ ছিল। আমাদের লক্ষ্য ছিল যে ফাইনালে যাওয়ার। আমাদের এই ম্যাচটা ছিল ডু অর ডাই। বিশেষ করে আমার টিমমেট শিউলি দিদির মায়ের জন্য হলেও, দেশবাসীর জন্য হলেও আমাদেরকে আজ এই ম্যাচটা বের হয়ে আসতে হবে। আমরা ওইটা করতে পেরেছি। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে, যারা এবং সাবস্টিটিউট ছিল, তারাও নেমে 120% দিয়ে খেলেছে। ডে ম্যাচ প্রচণ্ড গরম ছিল। শুরুতেই 23 মিনিটের মাথায় নেপাল গোল দিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। এরপর বাংলাদেশ তাদের আসল খেলাটা দেখিয়েছে, সামর্থ্য দেখিয়েছে। বিশেষ করে প্রথমার্ধের একদম শেষ দিকে ঋতুপর্ণা, যাকে পিটার বাটলার বলেন যে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার, তিনি একটা অসাধারণ গোল দিয়েছেন। বলা হয় অলিম্পিক গোল, অর্থাৎ কর্নার থেকে একদম ডিরেক্ট তিনি জালে বল জড়িয়েছেন। কর্নার থেকে গোল দেওয়া এটা কতটা স্পেশাল ছিল আপনার? এটা আমার কি বলবো, এটা আসলে
স্পেশালি মানে গোলটা যখন কর্নারটা নিলেন তখন অনুভূতিটা কেমন ছিল, কি মনে হয় যখন জালে ঢুকলো বলটা? এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল, খুবই ভালো লাগতেছে। প্রথমার্ধের শেষ দিকে ঋতুপর্ণার ম্যাচের শেষ দিকে 90 মিনিট পার হয়ে যাওয়ার পর সাগরিকার ভেলকি, সাগরিকাকে অনেকেই এখন বলছে গোল্ডেন গার্ল। এই যে নেপালের বিপক্ষে শেষ দিকে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে, বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, ফাইনালের আগে বাংলাদেশ এখন একদম হিংস্র হয়ে গেছে। আমরা 2 দিন সময় পেয়েছি, এখন আমাদের কোচ, আমাদের কোচিং স্টাফরা যারা আছেন তাদের প্ল্যান অনুযায়ী আমরা মাঠে নামবো। এতটা চাঙ্গা তো আমরা হওয়ার কোনো কথা না, কারণ হলো আমাদের ফাইনাল ম্যাচ লক্ষ্য, তো আমরা আসলে সেই প্রিপারেশনটা নেব আর সবার দোয়ায় যেন আমরা খেলতে পারি সেটা সবার কাছে দোয়া চাচ্ছি। গ্রুপ স্টেজে ভারতের কাছে 3 গোলে হারার পরে পিটার বাটলার ফুটবলারদের উপর চটেছিলেন, ক্ষেপেছিলেন। তবে নেপালের বিপক্ষে যেভাবে খেলেছে সবাইকে নিয়ে আসলে খুব হ্যাপি এবং বলছেন আগামী 2 দিন আরও সময় আছে ফাইনালের আগে দলটাকে আরও প্রস্তুত করার, এবং যেভাবে দলটা ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে সবাই ক্ষুধা নিয়ে খেলছে এবং শিরোপা জয়ের যে চেষ্টাটা তাদের আছে, নিশ্চয়ই ফাইনালেও চমক দেখাবে এবং এই দলটাকে নিয়ে সে আশাবাদী। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত। বাংলাদেশের 23 বছরের অপেক্ষার অবসান হবে সেই চেনা মাঠেই। নভেম্বরে ঢাকায় গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ। হামজাদের হাতে ট্রফি দেখতে মুখিয়ে সবাই। ঢাকার 2 স্টেডিয়ামে VAR প্রযুক্তি যুক্ত করে টুর্নামেন্টের আয়োজন করতে চায় সাফ, জানিয়েছে সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। ভারতের গোয়া থেকে সাইফুল রূপকের আরেকটা রিপোর্ট। মিষ্টি হাসি, ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী কি লাল সবুজ জার্সিতে ট্রফি ছাড়া থাকবে? 2003-এর পর সাউথ এশিয়ার সেরা হতে পারেনি বাংলাদেশ। হামজারা আসার পর হাইপ উঠেছে, কিন্তু পারফরমেন্স নেই। এই বছর সাফ আছে, বাংলাদেশেই গড়াবে। অনেকেই স্বপ্ন দেখছে, আশা করছে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল খেলবে, ইন্ডিয়াকে, ভারতকে হারিয়ে হামজারা ট্রফি নিয়ে উদযাপন করবে ন্যাশনাল স্টেডিয়ামে। সাফ নভেম্বরে হচ্ছে, কোন মাঠে, কেমন হবে সাফ, সেটা নিয়ে কথা বলেছেন গোয়াতে সাফের সেক্রেটারি পুরুষোত্তম ক্যাটেল। Asking them whether they are available for the November window. সাফের 7 দেশকেই জিজ্ঞেস করেছিলাম তারা কি নভেম্বরে ঢাকায় টুর্নামেন্টটা খেলতে পারবে কিনা। সব সদস্যই রাজি হয়েছে। সম্ভবত 4 থেকে 17 নভেম্বর ঢাকার 2 স্টেডিয়ামে হবে দক্ষিণ এশিয়ার সেরার লড়াই। November 4th probably, 4th to 17th, we'll be doing SAF championship. নভেম্বরে ঢাকার 2 মাঠে সাফ, গোল নিয়ে আর কোনো বিতর্ক হবে না, কারণ সাফের কর্মকর্তারা চিন্তা করছে প্রথমবারের মতো VAR যুক্ত করবে, যাতে করে কোনো রকমের কনফিউশন যেন গোল নিয়ে, কোনো ফাউল নিয়ে কারো যেন কোনো কমপ্লেইন না উঠে। এবং এই প্রযুক্তি যুক্ত হলে সাফের এই টুর্নামেন্টটা একটা ভিন্ন মাত্রায় চলে যাবে, সেটাই বিশ্বাস করছেন সাফের সেক্রেটারি। The one of the best VAR cost you around 20,000 USD. বিশ্বের সেরা VAR কোম্পানিগুলো ম্যাচ প্রতি $20,000 নেয়। আমরা নানা জায়গায় কথা বলেছি। VAR প্রযুক্তি ব্যবহার করতে চাইলে স্টেডিয়ামে অনেক কিছু থাকতে হবে বা লাগাতে হবে। VAR কোম্পানি মাঠে গিয়ে সেগুলো দেখে আসবে। এই প্রযুক্তি ব্যবহার করতে পারলে সাফের জন্য দারুণ হবে। We can do it, we'll do it, but what I heard, like with the modern technology, the improved VAR, you need the best of the best connection in the stadium. পুরুষদের সাফ নিয়ে কথা বলেছেন, তবে নারীদের সাফ যে গোয়াতে হচ্ছে সেখানে অনেক অব্যবস্থাপনা নিয়েও তার কাছে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সহ অনেক দলই অনেক রকমের কমপ্লেন করছে, ফ্যাসিলিটিসের ঘাটতি আছে। পাশাপাশি স্টেডিয়ামে যে একটা নারীদের সাফ হচ্ছে, কোনো রকমের গোয়াতে প্রচার প্রচারণা কেন নেই, সিকিউরিটি কেন নেই, এসব নিয়েও প্রশ্ন হয়েছে। তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে আশা করছেন সামনে যে পুরুষদের সাফ হবে, বাংলাদেশে ফুটবলের একটা হাইপ আছে, সেই হাইপটা সাফ কাজে লাগাতে পারবে এবং জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। আর নিশ্চয়ই আয়োজক বাফুফে এবং বাংলাদেশের ফুটবল ভক্তরা গত 1 বছর ধরে হামজা, সমিত সোমরা আসার পর তো অন্যরকমের একটা আগ্রহ তৈরি হয়েছে। নিশ্চয়ই সেই আগ্রহটা আরও বেড়ে যাবে। দিন শেষে, টুর্নামেন্ট শেষে জয়ী দল হবে লাল সবুজে বাংলাদেশ। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত। সময় গড়িয়ে যাচ্ছে, ইরানের সময়ও থেমে নেই। তুরস্কে যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করে তারা পাড়ি জমাচ্ছে মেক্সিকোতে, কিন্তু আমেরিকান বর্ডারেই বসে থাকলে তো হচ্ছে না। মূল ম্যাচ তাদের খেলতে হবে যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরে, আর তার জন্য লাগবে মাল্টিপল এন্ট্রি ভিসা। কি করছে ইরান, তাদের ভিসা প্রসেসিং বা কতদূর, রিপোর্টে বিস্তারিত। আমেরিকান আর মেক্সিকান দুটো ভিসাই এখনো পেন্ডিং, তারপরও ইরান বেরিয়ে পড়ছে। তুরস্ক থেকে সরাসরি তিহুয়ানা, মেক্সিকো। বিশ্বকাপ শুরু 11 জুন, প্রথম ম্যাচ 15 তারিখ। হাতে সময় নেই বললেই চলে।
কিন্তু গল্পটা এত কঠিন হওয়ার কথা ছিল না। 28 ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল ইরানে বোমা ফেলা শুরু করে। তখন থেকেই প্রশ্নটা ওঠে, ইরান আদৌ বিশ্বকাপে নামতে পারবে কিনা। কোয়ালিফাই করেছিল আগেই, কিন্তু মাঠে নামা আর কোয়ালিফাই করা সম্পূর্ণ আলাদা। ফেডারেশন প্রেসিডেন্ট মেহেদি তাজ নিজেই বলেছেন, যুদ্ধ সব পরিকল্পনা উল্টে দিয়েছে। স্পেনের সাথে একটা প্রস্তুতি ম্যাচ ছিল, ফেব্রুয়ারিতেই বাতিল হয়ে গেছে। শুধু সেই ম্যাচ নয়, ঘরোয়া লিগও মার্চ থেকেই সাসপেন্ডেড। বেশিরভাগ প্লেয়ার 7 সপ্তাহ কম্পিটিটিভ ফুটবল ছাড়াই চলছিল। কোচ আমির গালেনোই তুরস্কে ক্যাম্প করে কোনো মতে দলটাকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছেন। ভিসার লড়াইটা আরও আগে থেকে শুরু। ডিসেম্বরে ওয়াশিংটনে গ্রুপ ড্র অনুষ্ঠান বয়কট করতে বাধ্য হয় ইরান। দলের সিনিয়র অফিসিয়ালদের ভিসা রিজেক্ট করে আমেরিকা। সেটাই ছিল প্রথম সিগন্যাল। এরপর একে একে আঙ্কারায় আমেরিকান এম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ফিঙ্গারপ্রিন্টিং, অপেক্ষা। ট্রেনিং ক্যাম্প অ্যারিজোনার টুকসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর বর্ডার সিটি তিহুয়ানায়, যাতে ইরান এয়ারের ফ্লাইট আমেরিকান রেগুলেশন এড়িয়ে সরাসরি মেক্সিকান মাটিতে নামতে পারে। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম নিজে কনফার্ম করেছেন তার দেশ টিম ইরানকে হোস্ট করবে। কিন্তু 3টা গ্রুপ ম্যাচে আমেরিকার মাটিতে। 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ড, 21 জুন একই শহরে বেলজিয়াম, 26 জুন সিয়াটেলে মিশর। তিহুয়ানায় বেজ হলেও বর্ডার পেরোতে হবে বারবার, তাই দরকার মাল্টিপল এন্ট্রি ভিসা। তাদের দাবি স্পষ্ট, প্লেয়ারদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে হবে, কারণ তাদের বারবার আমেরিকায় ঢুকতে আর মেক্সিকোয় ফিরতে হবে। ফিফা নীরবে বসে নেই। ভ্যাঙ্কুভার কংগ্রেসে সংস্থাটার প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, ইরান তাদের নির্ধারিত ম্যাচ খেলবেই। ইরানের স্পোর্টস মিনিস্টার বলেছেন, ইনফান্তিনো তাকে সরাসরি প্রমিস করেছেন। কিন্তু প্রমিস আর ভিসা এক জিনিস নয়। মেক্সিকোতে ইরানের অ্যাম্বাসেডর প্রেস কনফারেন্সে একটা কথাই বলেছেন, তারা ইকুয়াল টার্মসে বিশ্বকাপে পার্টিসিপেট করছে না। উত্তরের দেশ মানে আমেরিকা তার দায়িত্ব পালন করেনি। গ্রুপ জিতে কি হবে সেটা জানা যাবে মাঠে, কিন্তু প্রথম হুইসেলের আগেই ইরানের এই বিশ্বকাপ অনেকের চেয়ে আলাদা। খালিদ জামিল, ৭১। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজের এক হাতে বিশেষ কৌশলের ব্লুপ্রিন্ট, অন্য হাতে রোনালদোকে খেলানোর কৌশলের দলিল। 41 বছর বয়সে খোদ মহাকালকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে দাঁড়িয়েছেন CR7। ক্যারিয়ারের শেষে ট্র্যাজিক হিরোর হাতে শিরোপাটা ধরিয়ে দিতে শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রবার্তো মার্টিনেজ। ওর হাতে শিরোপা তুলে দিতে ভরসা, এখন 10-এ মিলে করি কাজ নীতিতেই। কিন্তু কেমন এবং কোন ফরমেশনে খেলে বিশ্বকাপ জিতবে ওরা, জানাচ্ছেন তাজিন খন্দকার। ডোরেমনের সেই টাইম মেশিনের কথা মনে আছে তো আপনাদের? সময়কে থামিয়ে দিয়ে কি স্বপ্ন করত শৈশবের পছন্দের সেই কার্টুন ক্যারেক্টারটা। সেই ড্রামাটিক সিনগুলোর মতো আপনার হাতেও যদি একটা টাইম মেশিন থাকতো কি ভালোই না হতো। নিমেষে সময়কে থমকে দেয়া যেত। কিন্তু টাইম মেশিনটা যে এখনো আবিষ্কার হয়নি বলে হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদো তার বয়সটাকে আর বাড়তেই দিতেন না। কিন্তু সময় থামাতে তিনি পারুক আর নাই পারুক, 41 বছর বয়সী এই মহাতারকা প্রতিনিয়ত বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন খোদ মহাকালকে। চারপাশে অবসর আর ফুরিয়ে যাওয়ার হাজারো গুঞ্জনকে এক ফুঁতে উড়িয়ে দিয়ে উত্তর আমেরিকার তপ্ত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি, CR7, যার নামের সমর্থক শব্দই হলো রেকর্ড। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে এই ফুটবল ঈশ্বর যেন এক ট্র্যাজিক হিরো, যার মুকুটে পৃথিবীর সব রত্ন শোভা পেলেও ইতিহাসের সবচেয়ে দামি জেম, সেই সোনালী বিশ্বকাপ ট্রফিটা এখনো নিখোঁজ। 2026 সালের এই মহাকাব্যিক থিয়েটারে তিনি নামছেন তার জীবনের লাস্ট ডান্সে। স্টেডিয়ামের নিয়ন আলো আর গ্যালারির গর্জন ছাপিয়ে বাতাস ভারী হয়ে উঠছে এক অদ্ভুত আবেগে। সেখানে এবার 41 বছর বয়সে বিশ্বকাপ, ও তো মরীচিকায়, কিন্তু সেই মরীচিকার ধূসর আভা সরিয়ে কিভাবে ওয়ার্ল্ড কাপ জিততে পারেন CR7? কোচ রবার্তো মার্টিনেজ তো জানিয়েই দিয়েছেন, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবেন রনের হাতে বিশ্বকাপটা দেখার জন্য। যেমন কথা তার তেমন কাজ। বিশেষ সব পরিকল্পনা নিয়ে এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন কোচ। স্পেশাল 4-3-3 ফরমেশনের ব্লু প্রিন্ট আঁকছেন রবার্তো। রোনালদো এখন আর মাঠ জুড়ে অক্লান্ত দৌড়াবেন না, তিনি স্রেফ ওত পেতে থাকবেন দ্য আলটিমেট ফক্স ইন দ্য বক্স হয়ে। যখনই প্রতিপক্ষ ভাববে রোনালদো ফুরিয়ে গেছেন, তখনই ঝোপ বুঝে কোপ মারার মতো এক জাদুকরী টাচে ম্যাচ শেষ করে দেবেন এই ঘাতক। পর্তুগাল
দলের এই মিশনের মূল মন্ত্রই হলো 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। মার্টিনেজের মাস্টার প্ল্যানে রাফায়েল লিয়াও আর বের্নার্ডো সিলভারা উইং দিয়ে ক্রসের বন্যা বইয়ে দেবেন। বাতাসে ভেসে থাকা রোনালদো তার অলৌকিক হেডিং ক্ষমতা দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে দিবেন চূর্ণ বিচূর্ণ করে। শুধু তাই নয়, প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন রোনালদোকে ম্যান মার্কিং করতে ব্যস্ত থাকবে, তখন তিনি ছদ্মবেশী দৌড়ে ব্রুনো ফার্নান্দেজের জন্য গোল করার ফাঁকা জায়গা তৈরি করে দেবেন। বুড়ো হারের ভেলকি কাকে বলে তা দেখানোর সব রকম মরণ কামড় এবার পর্তুগাল শিবিরে প্রস্তুত। ক্লান্তিকর দীর্ঘ ভ্রমণ, আমেরিকার বৈরী আবহাওয়া আর ইউরোপীয় লিগের ধকল শেষে এই বিশ্বকাপ জয় করাটা সত্যিই তো পর্তুগালের জন্য আকাশ কুসুম কল্পনার মতো। কিন্তু এই অগ্নি পরীক্ষার জন্য যে প্রস্তুত 41 বছর বয়সী এক মহানায়ক। তাজিন খন্দকার, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।